প্রথমেই চোখ রাখি ধনপতি বালুর স্ত্রী কন্যার বিপুল সম্পত্তিতে। বুঝতেই পাচ্ছেন, বালু মানে জ্যোতিপ্রিয় মল্লিক, তার স্ত্রী কন্যার বিপুল সম্পত্তি। 3 কোটি টাকার ফিক্সড ডিপোজিটের হদিশ পাওয়া গিয়েছে। ভাবুন, 3 কোটি টাকার ফিক্সড ডিপোজিট, 58টি ফিক্সড ডিপোজিটের টাকার অঙ্ক প্রায় 3 কোটি। ফিক্সড ডিপোজিটগুলো বাজেয়াপ্ত করেছে ইতিমধ্যেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কথা বলবো, আমার সহকর্মী সুজয় পাল রয়েছেন। সুজয়, এ তো মানে দুর্নীতি পেঁয়াজের খোসা চালানোর মতো পরতে পরতে বেড়ে যাচ্ছে। 3 কোটি টাকার ফিক্সড ডিপোজিট, মানে এই টাকার সঙ্গে আদৌ রেশন দুর্নীতির কোনো যোগ আছে কিনা সেই বিষয়টি কি আরো বিশদে খতিয়ে দেখার চেষ্টা তদন্তকারীদের? একেবারে দেখো, যে টাকার অঙ্কটি হলো সেটা স্পষ্ট করে দিতে চাইবো। 2,89,478 টাকা, প্রায় 58টি দেখা যাচ্ছে যে টার্ম ডিপোজিট ছিল এবং বিভিন্ন ব্যাংকে এই টার্ম ডিপোজিট ছিল, বেশিরভাগটাই বেসরকারি ব্যাংক। ইডি চার্জশিটে যে তথ্য দিয়েছে সেই তথ্য উল্লেখ করে এই তথ্য দেওয়া হচ্ছে যে এই টাকা ইতিমধ্যেই তারা বাজেয়াপ্ত করতে পেরেছে। আবার বলছি, 2,89,1,478 টাকা। তদন্ত করতে গিয়ে জ্যোতিপ্রিয় মল্লিকের কন্যা এবং তার স্ত্রীর ক্ষেত্রে তাদের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে এই টার্ম ডিপোজিটের হদিশ তারা পান, তদন্তকারীরা পান, এবং সেই হদিশ পাওয়ার পর ইতিমধ্যে সেই টাকা বাজেয়াপ্ত করে নেওয়া হয়েছে। এবার এই টাকা কি করে এলো, এই টাকার উৎস কি, কোথা থেকে টাকা এলো সেটা তারা খতিয়ে দেখছেন। এমনকি রেশন দুর্নীতির সঙ্গে, রেশন দুর্নীতির যে প্রফিটস অফ ক্রাইম, সেই টাকার সঙ্গে এই টাকার কোনো যোগ আছে কিনা সেটাও তারা খতিয়ে দেখছেন। ফলে ইতিমধ্যেই যেটা দেখা গিয়েছিল যে প্রায় 450 থেকে 500 কোটি টাকার দুর্নীতি, সেই টাকার সঙ্গে এই টাকার যোগ রয়েছে কিনা সেটা তারা খতিয়ে দেখতে। ফলে তদন্ত যতই এগোচ্ছে এই দুর্নীতির টাকার অঙ্ক কিন্তু উত্তরোত্তর বাড়ছে। বেশ নজর থাকবে আমাদের সুজয়। আপাতত অনেক ধন্যবাদ। 58টি ফিক্সড ডিপোজিট বাজেয়াপ্ত করেছে ইডি, প্রায় 3 কোটি টাকার ফিক্সড ডিপোজিট। ইডির চার্জশিটে বিস্ফোরক তথ্য সামনে এসছে, সেই তথ্য আমরাও আপনাদের সামনে তুলে ধরছি। জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রী এবং মেয়ের বিপুল সম্পত্তি। এবং প্রায় 1 মাস ধরে জেলবন্দি রয়েছেন রাজ্যের বনমন্ত্রী। বর্তমানে এসএসকেএম হাসপাতালে তিনি চিকিৎসাধীন। গত নভেম্বর মাসে তাকে আবারও জেল হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যাংশাল কোর্ট। আর সেই নির্দেশের বিরোধিতা করে এবারে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন এই জ্যোতিপ্রিয় মল্লিক। কারণ তিনি বলছেন যে পরিবারের সদস্যদের সঙ্গে তিনি দেখা করতে পারছেন না, এমনই তার দাবি। হাসপাতালে তার নজরদারির করা ব্যবস্থা রেখেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তিনি অসুস্থ, তার সঙ্গে দেখা করতে পারছেন না তার আত্মীয়রা। সে কারণেই তিনি এবারে তার আইনজীবীর মারফত এই মামলা করেছেন এবং আজকে সম্ভবত সেই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। চোখ রাখছি আমরা পরের খবরে। লিপস এন্ড বাউন্সের সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আজকে আদালতে রিপোর্ট জমা দেবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং মুখ বন্ধ খামে সেই রিপোর্ট জমা দেবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। লিপস এন্ড বাউন্সের সিইও অভিষেক বন্দ্যোপাধ্যায় আদালতের নির্দেশে ইডির কাছে তিনি 5000 পাতার সম্পত্তি সংক্রান্ত নথিও জমা দিয়েছেন। আর তারপরই প্রশ্ন তুলেছেন বিচারপতি অমৃতা সিনহা যে এত ডকুমেন্টস কিভাবে, কিছুই যদি না থাকে, বারবার যেটা বলা হয়, তাহলে কি করে এত নথি এলো? এই প্রশ্ন তোলেন বিচারপতি সিনহা। সমস্ত নথি কি খতিয়ে দেখেছেন? কোথা থেকে এত টাকা এলো, উৎসটা কি সেটা দেখেছেন? বেশিরভাগ সম্পত্তি দেখা গেছে 2014 সালের পরে। কিভাবে হলো? নিয়োগ দুর্নীতি ওই একই সময়। আদৌ এই দুয়ের মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি? এই সমস্ত প্রশ্ন ইডি আইনজীবীর কাছে জানতে চান বিচারপতি। আর আজকে সেই বিষয়ে রিপোর্ট দেবে ইডি। আর এরই মধ্যে আমরা যেটা দেখেছি, এসএসকেএম এর ভূমিকাও ইতিমধ্যে স্ক্যানারে প্রশ্নের মুখে। রাজনৈতিক মহল সে প্রশ্নই তুলছে। তার কারণ, জেলবন্দি যে সমস্ত প্রভাবশালীরা, তারা কি কোথাও জামাই আদরে থাকছেন এসএসকেএম এ? বারবার যে প্রশ্নটা এর আগে উঠেছিল। কারণ আমরা দেখছি সুজয় কৃষ্ণ ভদ্র, এই কালীঘাটের কাকু, সে 4 মাস ধরে এসএসকেএম এ চিকিৎসাধীন। বারবার তার এদিক ওদিক হচ্ছে, অর্থাৎ তার কখনো এসি কেবিন আসছে, তিনি কখনো শিশুদের কেবিনে চলে যাচ্ছেন, কখনো আবার আইসিইউতে থাকছেন, আইসিইউতে শিশুদের বেডে থাকছেন, আবার সেখান থেকে নর্মাল কেবিনে আসছেন। আম জনতার মতো এসএসকেএম এ বেড পেতে তার কোনো রকম কোনো অসুবিধা হয় না কখনোই। জ্যোতিপ্রিয় মল্লিকেও কেবিনে 3 সপ্তাহের বেশি সময় ধরে রয়েছেন। কেন রয়েছেন, কি চিকিৎসা চলছে, অগ্রগতি বা কি, সেটা কারোর জানার কোনো উপায় নেই, বোঝারও জো নেই। এসব প্রশ্নেই বারবার প্রভাবশালীদের বিশেষ সুবিধে পাইয়ে দেওয়ার প্রশ্নে বিতর্কে জড়িয়েছে এসএসকেএম কর্তৃপক্ষ। আর সেই বিতর্ককে বুধবার আরও উস্কে দিয়ে নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য। তাকে তো আমরা যেটা দেখলাম, তিনি তো একেবারে জেলে বন্দি মানিক হিসেবে রীতিমতো প্রভাবশালী মেজাজে একেবারে এমএসভির কার্যালয়ে ঢুকে পড়ছেন অবলীলায়। সাংবাদিকরা প্রশ্ন করলে বলছেন তিনি যেখানে খুশি যেতে পারেন। তার এই বক্তব্য থেকেই তৈরি হয়েছে আবার নয়া বিতর্ক।
যে প্রভাবশালীরা কেন এসএসকেএম এরকম জামাই আদর পান। সিজন চেঞ্জ তো কিছু সমস্যা হচ্ছিল, সিজন চেঞ্জের সমস্যা মেনলি, সেটা দেখালাম, একটু ডাক্তারবাবু দেখানো হয়ে গেছে, সেটা আপনাকে আমি বলবো না, আর আপনি ডাক্তারও না, বুঝবেনও না। আমি গাড়িটা করি, ডাক্তারবাবু দেখে ওষুধ দিলেন, খাবো আবার কি। সিজন চেঞ্জ, জাস্ট সিজন চেঞ্জ। গাড়িটা করি, ডোন্ট সে অল দিস থিং ইন হসপিটাল প্লিজ। এটা হসপিটাল, ইউ প্লিজ মেনটেন দ্যাট। এখানে আমার শরীরের একটু সমস্যা হচ্ছিল, দেখিয়েছি, ওষুধ দিয়েছে, বাড়ি চলে যাচ্ছি। সেটা অ্যাজ ইউ ইন্টারপ্রেট, যেখানে থাকি ওটাই বাড়ি। আচ্ছা, এ কোথায় গেল? গাড়িটা করি, প্লিজ এটা করবেন না। এরা আসে কি মনে করে বলুন তো। কিভাবে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন দেখছেন, তার বডি ল্যাঙ্গুয়েজ দেখছেন, সবই প্রশ্ন তো উঠবেই, তিনি জেলবন্দি নাকি, কিন্তু কি কনফিডেন্সের সঙ্গে উত্তর দিচ্ছেন জানো, কোনো অভিযোগই তার বিরুদ্ধে নেই। রাজনৈতিক মহলে জলঘোলা শুরু হয়েছে। প্রতিক্রিয়া দিয়েছেন আমাদের নওশাদ সিদ্দিকী, শতরূপ ঘোষ, পাশাপাশি শঙ্কর ঘোষ। শুনুন তারা কি বলছেন। দুর্ভাগ্য রাজ্যের মানুষের কাছে যে এই ধরনের সরকার এবং সরকারি আধিকারিকদেরকে নিয়ে এই রাজ্য চলেছে, এর প্রায়শ্চিত্ত পশ্চিমবঙ্গের মানুষকে দীর্ঘদিন ধরে করতে হবে। তাহলে যদি বাইরে বেরিয়ে যেখানে মানুষের নজর পড়তে পারে সেই জায়গায় যদি এভাবে বিচরণ করেন একজন জেলবন্দি, তাহলে জেলের মধ্যে কি করছে প্রশ্ন থেকে যাচ্ছে। বারবার জন্য জেল কর্তৃপক্ষকে কিন্তু কোর্ট ধমকাচ্ছে, চমকাচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে এরা শাসকের সাথে যুক্ত বলেই না, এদেরা সবটা এদের জন্য বৈধ। ক্ষমতার অপব্যবহার, এইগুলো এই ক্ষমতার অপব্যবহারের ফলেই আমাদের রাজ্য রসতলে চলে যাচ্ছে। এদের চিকিৎসা মেডিকেল সায়েন্সের বইতে নেই, এগুলো পলিটিক্যাল সায়েন্সের বইতে আছে। এগুলোকে ধরে নিয়ে গিয়ে জেলে রাখলেই এরা বাপ বলে ঠিক হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ যাকে যাকে টাকা পাঠিয়েছেন, যার মধ্যে দুর্নীতি করেছেন, সব বলে দেবেন। মানিক ভট্টাচার্যকে প্রথম দেখছি আমরা, মদন মিত্রদেরকে আমরা দেখিনি। দিনের পর দিন সে হচ্ছে এসএসকেএমে যখন গ্রেপ্তার, বিছানা ছেড়ে উঠতে পারছে না, যেদিন মুক্তি পেল তারপর থেকে নাচ গান করে বেড়াচ্ছে। সস্তা নাটকবাজি, এটা আদৌ অসুস্থ না, সবাই জানি তো এটা। পরে খবরে আসবো, সংসদ হামলাতে যুক্ত যে 4 জন, তাদের বিরুদ্ধে এবারে ইউএপি এর ধারা তদন্ত দায়িত্ব নিল দিল্লি পুলিশের স্পেশাল সেলের কাউন্টার ইন্টেলিজেন্স ইউনিট। এই অভিযুক্ত 4 জনকে আজকে পাটিয়ালা কোর্টে পেশ করা হবে। পুলিশ হেফাজত চাইবেন তদন্তকারীরা। ঘটনাতে ললিত ঝা নামে এক ব্যক্তি এখনও পলাতক রয়েছে। দিল্লি পুলিশ সূত্রে খবর, 4 জনকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ললিতের খোঁজে দিল্লি এবং দিল্লির বাইরে বিভিন্ন জায়গা তল্লাশি অভিযান চলছে। নিরাপত্তা ব্যবস্থার গলদের ঘটনায় তদন্তের নির্দেশ দিল স্বরাষ্ট্রমন্ত্রক। একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ। কমিটির দায়িত্বে থাকবেন সিআরপিএফ এর ডিরেক্টর জেনারেল অনিশ দয়াল সিং। কমিটির সদস্য হিসেবে থাকবেন অন্যান্য নিরাপত্তা সংস্থার বিশেষজ্ঞরাও। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি এবং কমিটি সংসদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কারণগুলো খতিয়ে দেখবে। কোথায় খামতি রয়েছে সেই সমস্ত দিক খতিয়ে দেখে সুপারিশ জানাবে। বুধবার সেই 22 বছর আগের আতঙ্ক আবারও ফেরে সংসদে। লোকসভার ভেতর ক্যানিস্টার নিয়ে তাণ্ডব চালায় 2 যুবক। বাইরে ক্যানিস্টার সহ ছিলেন এক তরুণী সহ 2 জন। নিখুঁত পরিকল্পনা করে তাণ্ডব চালানো হয়, খবর দিল্লি পুলিশ সূত্রে।